গতকাল কংগ্রেস ভবনে মাননীয় আশিস সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর, মিথ্যার বিষাদী এবং আপাতমস্তক কাল্পনিক কতগুলি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন, রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই। মন গড়া গল্পের গুরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে, কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিষয়ে তিনটি বিষয় উত্থাপন করেছেন। মূলত এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলব। প্রথমত, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। গুনে গুনে তো বার করেছেন যে বন্যার 1 মাস হয়ে গেছে। কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, এই 1 মাস বন্যার যে হয়ে গেছে, এতটা হিসেব রেখেছেন? বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন? কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে? বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই, সেটা রাজ্যবাসী জানতে চায়। যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের দায়িত্ব বর্তায় যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি পদক্ষেপ নিলে মানুষের সুবিধা হবে সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা। সেটা না করে সরকার যখন সর্বত উদ্যোগ গ্রহণ করে বন্যা চলাকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য, বিধায়ক, বিধায়িকা, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ঘুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন, সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করছেন। ওনারা বলছেন, একটা একটা করে যদি আমি বলি বন্যা পরিস্থিতি নিয়ে, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে। স্পষ্টভাবে বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে, এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে, কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি। সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত, বিরোধী দল হোক কিংবা অন্য কেউ হোক। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের 4 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে প্রদান করবেন। এবং এখনো পর্যন্ত 36 জন লোক প্রাণ হারিয়েছেন। 33 জন লোকের কাছে 4 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। বাকি 3 জনের কাছেও এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে। এটা যেমন একটা বিষয়, সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, সেই বন্যা শেষ হয়েছে 5 দিনে, কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি। সেটা অনেক সময়ের ব্যাপার, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এখনো রাজ্যে 66টি ত্রাণ শিবির চলছে, যেখানে 3,873 জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন। কাজেই এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে, তাতে করে আমরা দেখি আংশিকভাবে প্রায় 62,205টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 10,483টি ঘর, তার জন্য 11,92,00,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রায় 80,000-এর উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের, যেটা নষ্ট হয়েছে। 20,000-এর উপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং সেটা ধারাবাহিকভাবে চলছে, সেই প্রক্রিয়া চলতে থাকবে। এবং খাদ্য দপ্তর আগামী 2 মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত 10 কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
সমগ্র অংশের আমরা যদি দেখি সমস্ত সেক্টরে প্রচুর ড্যামেজ হয়েছে, সে রাস্তাঘাট বলুন, পানীয় জলের উৎস বলুন, বিদ্যুৎ বলুন, সমস্ত জায়গায়। এবং এতে করে দেখা যায় প্রায় 1664টি রাস্তার মধ্যে 81টি রাস্তা পুনঃসংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, 178টির কাজ চলছে, 553টি কাজের অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই যেমন একটা বিষয় রয়েছে, সেই সঙ্গে কৃষক এবং যারা তাদের বিষয়ে অনেক কথা বলছেন, এবং কথা বলছেন কি কৃষকদেরকে যেখানে প্রাথমিক সাহায্য হিসেবে, রাজ্য সরকার কখনোই বলেনি এটা শেষ সাহায্য, প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে 1000 টাকা করে প্রত্যেক কৃষককে দেয়া হয়েছে। এবং সেই সাহায্য আরো অ্যাসেসমেন্ট করা হয়েছে, কারণ দেখা গেছে মোটামুটি ভাবে 1,48,389 জন কৃষক, তাদের কাছে 1000 টাকা করে প্রদান করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন মাত্র 33,000 কৃষক। বর্তমানে রাজ্যের 95 থেকে 96% কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন। কারণ কি? কারণ সেই সময় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কৃষককে দিতে হতো 220 টাকা পার কানি, আর বর্তমানে রাজ্য সরকারকে দিতে হয়, কৃষকদেরকে সরকারকে দিতে হয় 10 টাকা। বাকি সমস্ত খরচা সরকার বহন করছে, কারণ এটা কৃষক দরদি সরকার। এবং 2018 থেকে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে বীমাটা হয়, সেই বীমায় ইতিমধ্যেই 1 লক্ষ কৃষক 9 কোটি টাকা পেয়েছেন। এবং তার সঙ্গে যেটা গোটা ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় আছে, খুব কম রাজ্যে আছে, যে ইন্স্যুরেন্স এবং এসডিআরএফ দুটো একই সঙ্গে দেয়া হয়, সেই এসডিআরএফ থেকে এই 6 বছরে আরো 25 কোটি টাকা কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। আপনারা অবগত থাকবেন, রাজ্যের 42,000, এবং এই যে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকার থেকে, তার ড্যামেজের মাত্রা অনুযায়ী সাহায্য করার প্রয়োগ কিন্তু সেখানে রয়েছে। 42,364 জন সবজি চাষীকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে। আবার 897 জন ফল এবং বাগিচা চাষী, যাদের ক্ষতিটা বেশি হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে 2000 টাকা করে দেওয়া হয়েছে। তো কাজেই শুধুমাত্র একটা কমন ফরম্যাট যেমন আছে, তার বাইরে মানবিক দিক থেকে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরকে আরো কি করে সাহায্য করা যায়, সেই উদার দৃষ্টিভঙ্গি নিয়েও কিন্তু সরকার কাজ করছেন। এবং এসডিআরএফ এনডিআরএফ এর একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে কৃষি এবং উদ্যান ফসলের ক্ষেত্রে যেখানে বৃষ্টি নির্ভর এরিয়া, সেখানে সহায়তার পরিমাণ হেক্টর প্রতি 8,500 টাকার বেশি হতে পারে না। তো সেই নিয়মটাকেও সরকারের মান্যতা দিয়েই কিন্তু আমাদের কাজগুলি করতে হচ্ছে। ঠিক তেমনি আমরা যদি মৎস্য দপ্তরের কথা বলি, 19,874 হেক্টর মৎস্য চাষ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 1,30,832 জন চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং মোট হিসেবে 1347 কোটি টাকা ক্ষয় হয়েছে শুধুমাত্র মৎস্য দপ্তরে। প্রাণী সম্পদ দপ্তরে সমগ্র রাজ্যে 23.34 কোটি টাকার ক্ষয় হয়েছে আনুমানিক। কিন্তু ক্ষয় যেমন হয়েছে, তার ভরপাইয়ের জন্য, প্রাথমিক ভরপাইয়ের জন্য প্রাথমিক অ্যাসেসমেন্ট যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ হয়েছে, সেই সঙ্গে আপনারা দেখুন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে সমস্ত পশু পাখি সেগুলি অসুস্থ ছিল, তাদের জন্যও কিন্তু তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এখন পর্যন্ত 40,401টি গবাদি পশু, 54,506টি পাখির চিকিৎসাও কিন্তু সমানভাবে করা হচ্ছে। এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট কিংবা ব্রিজ, এই সমস্ত বিষয়গুলি। এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পূর্ত দপ্তর সেখানে কাজ করছেন, যাতে পুজোর আগে 5 তারিখকে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, 5ই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় কতটা কমিউনিকেশনকে আবার ইজি করা যায়। ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে 8 এবং হাইওয়ে 208 দুটোই সচল আছে, এবং সেই জায়গায়
তার বাইরেও দেখুন জল সম্পদের ক্ষেত্রে আমরা যদি দেখি 1595টি লিফট ইরিগেশন প্রকল্পের মধ্যে 1182টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। 60টি হাই পাওয়ার লিফট ইরিগেশন স্কিমের মধ্যে 5টা অচল হয়ে গেছে। 354টি গভীর নলকূপের মধ্যে 252টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিংবা 92টি সুইচ গেট এবং 97 কিলোমিটার নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে ক্ষতি হচ্ছে তার জন্য পানীয় জল সংকট কোথাও কোথাও তো বিঘ্নিত হচ্ছে, যার জন্য আপনারা প্রায়শই হয়তোবা দেখেন কোনো কোনো জায়গায় সাময়িককালের জন্য জল সংকটের কিছুটা যদি চিত্র তৈরি হয়, রাজ্য সরকার কিন্তু বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেই সংকট নিরসনে সব সময় উদ্যোগী রয়েছেন। এর বাইরে বিদ্যুৎ নিগমের যে ট্রান্সফরমার বসানো যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইন যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলিকে সারাই করতে গেলে, মেরামত করতে গেলে আগে সড়কটাকে মেরামত করতে হবে, নয়তো ট্রান্সফরমার নিয়ে গাড়ি যাবে কি করে। তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে 98% মতন বিদ্যুতের সমস্ত সমস্যা প্রায় নিরসন হতে চলেছে এবং আশা করা যায় পুজোর আগে 100% বিদ্যুতের ব্যবস্থাও সম্পূর্ণভাবে করা হবে। এবং যাদের ঘর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য গ্রামোন্নয়ন দপ্তর প্রধানমন্ত্রী আবাস যোজনায়, গ্রামীণ আবাস যোজনায় আরো অতিরিক্ত 50,000 ঘর ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। কারণ এই যে বলছিলাম, এটা একটা মানবিক সরকার। এই সরকার যতটা ড্যামেজ হয়েছে তাকে যত দ্রুত সম্ভব কন্ট্রোল করার জন্য, যাতে মানুষকে রিলিফ দেওয়া যায়। একদিকে যেমন যারা মানুষের জন্য কাজ করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে তারা যেমন রয়েছেন, রাজ্য সরকারের সমস্ত দপ্তর দিনরাত এক করে কাজ করছেন, যাতে করে এই সময়ে, দুর্যোগের সময়ে, যেটা ঐতিহাসিক এবং ভয়াবহ দুর্যোগ, সেই জায়গা থেকে মানুষকে যাতে বার করে আনতে পারেন। তো তার জন্য এই সরকার সর্বত প্রয়াস রয়েছেন। তো এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে তারা কি বলছেন যে রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা করছেন না। যথোপযুক্ত ব্যবস্থা যদি না করেন তাহলে প্রধানমন্ত্রীর ওএসডি সম্পর্কে কিছু কথা তুলেছিলেন, তার জন্য এরকম করা হয়েছে। এই সরকার এই ধরনের ন্যারো পলিটিক্স করে না, এই ধরনের কুপমণ্ডকতা নিয়ে কাজ করে না। আর যেটা আপনারা বলেছেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যার বিরুদ্ধে কথা বলেছেন সেই ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি ইতিমধ্যেই বিধায়ক, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন। এটা যেহেতু কোর্টের বিষয়, সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু এই প্রশ্নটাও তো ছিল যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে বাড়ি রয়েছে, সেই বাড়িটার বিষয়েও বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় এসছে। তিনি বলেছেন ওনার কাগজপত্র সব ভ্যালিড রয়েছে, সব রয়েছে। কিন্তু এটাও ঘটনা, এএমসি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল, এএমসি সেগুলি পরবর্তী সময়ে আবার রিজাস্টিফাই করবে। কতটা টার্মস এন্ড কন্ডিশন ইমপ্লাইড হলো সেই বিষয়টা এএমসি আবার পুনর্মূল্যায়ন করবে, আবার দেখবে বিষয়টা। কাজেই এই যে মানুষকে বিভ্রান্ত করা বন্যা পরিস্থিতি নিয়ে, এবং এই যে ছোট ছোট বিষয় নিয়ে জনমনে একটা অস্থিরতা তৈরি করা, সেটা আসলে এটা জনবিচ্ছিন্ন। তার জন্য এছাড়া সাংবাদিক সম্মেলন ছাড়া মানুষের মধ্যে টিকে থাকার তাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তার জন্য শুধুমাত্র কংগ্রেস ভবনে বসে সাংবাদিক সম্মেলন করে করে এক এক দিন এক একটা বিষয়কে নিয়ে আসছেন, যার বাস্তব ভিত্তি বলতে কিছু নেই। কাজেই আমরা রাজ্যের মানুষকে বিনম্রভাবে আবেদন করব, আসন্ন শারদীয় দুর্গোৎসব আসছে, পুরো পুজোর মরশুম আসছে। এই পুজোর মরশুমে আপনারা সতর্ক থাকবেন, যে কোনো রকম ষড়যন্ত্র থেকে, বিভ্রান্তি থেকে সতর্ক থাকবেন, বিভ্রান্তি এড়িয়ে চলবেন, এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের পাশে সার্বিকভাবে মানুষ পারস্পরিক সৌহার্দ্যের এবং সহযোগিতার হাত বাড়িয়ে যারা দুর্গত তাদেরকে পুজোয় সামিল করার জন্য সবাই উদ্যোগী হবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দাবি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে এখনো সঠিক
জিনিসগুলো করছে না এবং সরকারের যে সাহায্যগুলো দেওয়ার কথা ছিল সেটাও যাচ্ছে না, কিন্তু যাচ্ছে কার বাড়ি? যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের বাড়িতে চলে যাচ্ছে। তো তাদের দাবি যে পুজোর আগে কি তাদের সবকিছু মিটিয়ে দিতে পারবে সরকার? একটা কথা প্রথমত বলি, এখন পর্যন্ত মানে যেটা একটু লম্বা হয়ে যাবে তার জন্য আমি বলিনি, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়েছে। ডিপার্টমেন্ট ওয়াইজ একটা তো সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিম এসে অ্যাসেসমেন্ট করে গেছে, সেটা একটা বিষয়, কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট অলরেডি হয়েছে। সেই বিষয়গুলি আপনারা অবগত আছেন। যে পরিসংখ্যান থেকে আমি যদি একটু বলি আপনাদেরকে, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যেমন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের 1,48,394 জন, এবং তার জন্য অগ্রিম আরো যা কিছু করা হয়েছে সেটা একটু বলে দেওয়া দরকার। এবার এই প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আসন্ন যে রবি মরশুম আসছে সেখানে 26,370 হেক্টর এলাকায় হাইব্রিড এবং 150 হেক্টর এলাকায় গম চাষের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে উপকরণ এবং আর্থিক সহায়তা বাবদ হেক্টর প্রতি 9,000 টাকা করে সরকার সাহায্য দেবে। 9,000 টাকা করে আর্থিক সাহায্য সরকার দেবে। এটা একটা উদ্যোগ যাতে পরবর্তী সময়ে সুবিধা হয়। একুয়াকালচারের ক্ষেত্রে যে ক্ষতির পরিমাণ, সেই ক্ষতির পরিমাণ 1347 কোটি টাকা অলরেডি বলেছি। প্রাণী সম্পদ দপ্তরের ক্ষতির পরিমাণ 23.34 কোটি টাকা, এবং সেই সঙ্গে পূর্ত স্বাস্থ্য দপ্তরের যে ক্ষতির পরিমাণ, সেই ক্ষতির হিসেব করলে আমরা সেখানে দেখা যাবে প্রায় শুধুমাত্র সেতু নির্মাণের জন্য 200 কোটি টাকার দরকার, এবং সব মিলিয়ে খরচ হবে প্রায় 2015 কোটি টাকা। পূর্ত স্বাস্থ্য দপ্তরের যা ক্ষতি হয়েছে বন্যায় 2015 কোটি টাকা খরচ হবে। তো এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রাথমিক কত পরিমাণ ক্ষতি হয়েছে সেই প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার আপনি পার্টিকুলার যেটা বললেন, কেউ কেউ বলছেন, আমি জানি না সেই কেউ ব্যক্তিগুলি কারা কারা। এবার যদি এরকম হয় যে যিনি প্রকৃত ক্ষতিগ্রস্ত উনি পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত নন এমন কেউ পাচ্ছেন, এটা অস্বাভাবিক হওয়ার কথা। দায়িত্ব নিয়ে বলছি, অস্বাভাবিক হওয়ার কথা। এটা ইনস্টেন্স যদি আসে, রাজ্য সরকার যারা দায়িত্বপ্রাপ্ত সেই টাকাটা ডিসবার্স করার জন্য এবং যাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ ম্যাক্সিমাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। আর যদি এমন কোনো ঘটনা ঘটে, রাজ্য সরকার কিন্তু সেই দায়িত্বপ্রাপ্তদের যথাযথ ব্যবস্থা নেবে তাদের প্রতি। দাদা একটা প্রশ্ন, বিভিন্ন মহল থেকে একটা এই যে প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে, এবারে ন্যাশনাল ডিজাস্টার ডে হিসাবে ঘোষণা করা হবে, সেক্ষেত্রে আপনার মতামত? দেখুন, ন্যাশনাল ডিজাস্টার হিসেবে যখন একটা কিছু ঘোষণা হয় তখন রাজ্য সরকার যখন একটা দাবি করেন, সঙ্গে সেন্ট্রাল অ্যাসেসমেন্টও একটা অ্যাসেসমেন্ট টিম গেছে, অ্যাসেসমেন্ট করে রাজ্য সরকার নিয়মিত যোগাযোগ করছেন। সর্বোচ্চ সাহায্য যে মাত্রায় আসে, মূল উদ্দেশ্যটা কি? ন্যাশনাল ডিজাস্টার হিসেবে চিহ্নিত হলো, হওয়ার পরে যদি টাকাটা না আসে, সঠিক জায়গায় রিহ্যাবিলিটেশন যদি না করা যায়, তাহলে সেই ঘোষণার মানে নেই। কিন্তু যেটা রাজ্য সরকার চাইছে, সর্বোচ্চ মাত্রায় কেন্দ্রীয় সাহায্য এবং সর্বোচ্চ মাত্রায় রাজ্য সরকারের সাহায্য মিলে, যাতে করে এই পরিবারগুলি ন্যূনতম তার যা নিডস আছে, ন্যূনতম থাকার ব্যবস্থা, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, ন্যূনতম পানীয় জল, ন্যূনতম স্যানিটেশন এবং তার প্রোডাক্টিভিটি, এই জায়গাগুলিকে যত তাড়াতাড়ি রিকভারি করা যায়, রিকভারি করার মানে সাপেক্ষে যতটা তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এই দৃষ্টিভঙ্গি এই সরকার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।